বন্ধা, আজ আমার স্বামীর গায়ে হলুদ। ওর গায়ে হলুদ, প্রথম হলুদ ছোঁয়া আমি দিলাম। কটা নারী এত সৌভাগ্য নিয়ে পৃথিবীতে আসে। ছলো ছলো দুটি নয়ন নিয়ে নয়না তার স্বামীর কপালে নিয়ে হলুদ ছুঁয়ে দিল। রবির চোখ দুটো শুষ্ক নয়, প্রচুর বৃষ্টি পড়ে মাটি যেমন ভিজে থাকে ঠিক তেমনই হয়ে আছে রবির চোখ দুটো। রবিকে বাসর ঘরে ঢুকিয়ে দিয়ে আমি আমার বেডরুমে এলাম। কি বিশাল শূন্য লাগছে ঘরটাকে, এত আসবাবপত্রের মাঝেও ঘরটা শূন্য ফাঁকা। এই ৮টা বছরের মধ্যে আজকেই প্রথম আমি রবিকে ছাড়া ঘুমাবো। ঘুম কি আসবে আজ বা কোনো কালেও? কি ঘুম আসবে এই দু চোখে? বিছানায় হাত রেখে শুয়েছি, দেখছি এইখানটাতে মানুষটা শুয়ে থাকতো ৮টা বছরের। কত খুনসুটি, কত স্মৃতি, কত ভালোবাসা সব এই ঘরটার সাথে জড়িয়ে আছে। মনে পড়েছে আমার বাসর রাতের কথা, কত লাজুক লাজুক সেই রাত, সেই অনুভূতি। চোখ তুলে রবির দিকে লজ্জায় তাকাতে পারছিলাম না। আর রবি হুট করে সেদিন লাজুক হয়ে গিয়েছিল। দুজন আসামির মতো মাথা নিচু করে বসেছিলাম। সেই দিনটার স্মৃতি আজও চোখে ভরা জল নিয়ে ভাবছি। মনে পড়ছে আমাদের টুইন বেবির গল্পের কথা। মনে পড়ছে বেবিদের নাম রাখা নিয়ে আমাদের সেই টক ঝাল মিষ্টি ঝগড়ার কথা। এখন সব স্মৃতি হয়ে গেছে, শুধু স্মৃতি। হ্যাঁ আল্লাহ, এত কিছু সইবার ক্ষমতা কেন দিচ্ছ? সব সহ্য ক্ষমতা তুলে নাও। কি লাভ এত কিছু সহ্য করে? এই বেঁচে থেকে একজন অক্ষম নারী তার স্বামীকে অন্য একটা নারীর সাথে বাসর ঘরে ঢুকিয়ে দিয়ে কতটা নির্লজ্জের মতো বেঁচে আছি। এই লজ্জায়, এই অপমান নিয়ে আমি এখনো নির্লজ্জের মতো শ্বাস নিচ্ছি। আমি বন্ধা। আমার এই অক্ষমতা ঢাকার মতো পৃথিবীতে এমন কোনো গোপন স্থান আছে কি? নেই, কোথাও নেই। ৮ বছরের সংসার জীবনে আমাদের কোনো সন্তান হয়নি। একটা বেবি অ্যাডাপ্ট করতে চেয়েছিলাম, কিন্তু শাশুড়ি মা সরাসরি রবিকে বললেন, কার না কার পাপের ফল অনাথ আশ্রমে রাইখা আসে। বৈধ সন্তান হলে ঠিকই কোনো না কোনো আত্মীয় ওই বাচ্চার দায়িত্ব নিত। আর ওই সব পাপ আমি আমার সংসারে রাখতে পারবো না। বউ বাচ্চা দিতে পারতেছে না, এটা তার অক্ষমতা। তাই বলে তাকে বল তোর দ্বিতীয় বিয়েতে যেন সে সম্মতি দেয়। আমি আর রবি দুজনেই আম্মার রুমে দাঁড়িয়ে দাঁড়িয়ে শুনছি কথাগুলো। শুনছি আর আঁচল দিয়ে চোখ মুছতেছি। রবি সংসারের কোনো ব্যাপারে কথা বলে না, কিন্তু একটা বেবি আমি ওর কাছে আবদার করেছিলাম। কিন্তু এই বাড়িতে বেবি চাই সেই দরখাস্ত নিয়ে নিজের মায়ের কাছ থেকে দিতে গিয়েই এত কথা শুনতে হলো রবিকে। অনেকক্ষণ চুপ থাকার পর রবি বললেন, আম্মা, দত্তক বাচ্চা বাসায় উঠতে দিবেন না ঠিক আছে, তাই বলে সন্তানের জন্য দ্বিতীয় বিয়ে করব? এটা কেমন কথা? এটা কেমন কথা বলতেছি তুই বলবি? তুই আমার একটাই ছেলে, আর সে যদি নিঃসন্তান হয় তাহলে বংশ তো এখানেই শেষ। শেষ ৮ বছর অপেক্ষা করেছি, আর নয়। এবার আমি নাতির মুখ দেখতে চাই। আম্মা, একটু বোঝার চেষ্টা করেন। এই যুগে মানুষ দ্বিতীয় বিয়েটাকে ভালো চোখে দেখে না। আর নয়নার কি হবে? মানুষের ভালো দেখাদেখি দিয়ে তো আর আমার চলবে না। আর নয়না, তোর দ্বিতীয় বিয়ের পর যদি এই বাড়িতে থাকতে চায় তবে থাকবে, আর না চাইলে বাপের বাড়ি চলে যাবে। এটা কেমন কথা আম্মা? এটা তার সাথে অন্যায় করা হবে না? তুই যদি বিয়ে না করিস তবে এই মুহূর্ত থেকে আমি আহার বন্ধ করলাম। ২ দিন হলো আম্মা পানি পর্যন্ত খায়নি। বয়স্ক মানুষ, সুগার আছে, অসুস্থ হয়ে পড়েছেন। ডাক্তার আনা হয়েছিল, কিন্তু ডাক্তারকে উনি তার রুমে ঢুকতে দেয়নি। সারা বাড়ি জুড়ে অশান্তি বিরাজ করছে। রবির মুখের দিকে তাকাতে পারছি না। কি যে বলবো বুঝে উঠতে পারছি না। ২ দিন ধরে আমরা দুটো মানুষ ২ ধরনের লজ্জায় কেউ কারো মুখের দিকে তাকাতে পারছি না। আমার লজ্জা আমি বন্ধা, আর রবির লজ্জা তার মা তাকে দ্বিতীয় বিয়ে দেবার জন্য এত কঠোর একটা পণ করেছেন সেটা। আমি এখন কিভাবে সব কিছু ম্যানেজ করব ভেবে পাচ্ছি না। আর রবিকেই বা আমার কি বলা উচিত? তবুও কিছু একটা বলাটা জরুরি, কারণ নিজেকে অপরাধীর রূপে আর দেখতে পারছি না। একটা সন্তান জন্ম দিতে পারছি না, বংশ রক্ষা করতে পারছি না। এই কষ্ট কি আর একাই ওদের? আমার কি কষ্ট হয় না? আমার হৃদয় কি ক্ষতবিক্ষত হয় না?
মা হতে না পারার অক্ষমতার যন্ত্রণা বুকে চেপে রেখে বললাম, তুমি দ্বিতীয় বিয়ে করো রবি। কথাটা বলতে মুখে না আটকালেও বুকটা যেন আটকালো। সেটা শ্বাস নিতে গিয়ে টের পেলাম রবি আমার দিকে অবাক দৃষ্টিতে তাকিয়ে বলল, তোমার মাথা খারাপ হয়ে গেছে নয়না? একবার ভেবে দেখো রবি, আম্মু অসুস্থ হয়ে পড়েছে। এভাবে আর 2 দিন চললে উনি আর বাঁচবেন না। আর আমি কারো মৃত্যুর দায়ভার নিতে পারবো না। কিন্তু আমি কিভাবে আরেকটা বিয়ে করতে পারি বলো? পারবে, অনেকেই পারে। অনেকের কথা জানি না। আমি জানি তোমাকে ছাড়া অন্য নারীর কথা আমি ভাবতেও পারি না। বুকের উপর পাথর চাপিয়ে বললাম, আমি এসব শুনতে চাই না রবি। রবি বলল, একটা অশান্তি নিভাতে গিয়ে আমি চিরকালের অশান্তি বাড়িতে আনতে পারি না। কি করবে? তাহলে যাও তোমার মাকে সুস্থ করো। আমি কি করব? করব না। তুমি বলে দাও কথাটা। বলে রবি হাউ মাউ করে কাঁদতে শুরু করলো। কি বলে সান্ত্বনা দেব তাকে? আর নিজেকেই বা কি বলে বোঝাবো? তবুও আমার আর করার কিছুই নেই। আমার সামনে এই একটাই অপশন হলো আমি নিরুপায়। আমি আমার শাশুড়ির রুমে গিয়ে বললাম, আম্মা, আপনার ছেলে বিয়ে করতে রাজি হয়েছে। আর আমিও রাজি। আপনি প্লিজ এখন খেয়ে নিন। বাচ্চা ভোলাতে এসেছো? রবি এসে আমার মাথায় হাত রেখে কসম করলে তবেই আমি খাবো। তুমি এখন যাও আর অকারণে আমার রুমে আসবা না। আমি হতাশ হয়ে ফিরে এলাম। ছলো ছলো চোখের জল নিয়ে রবির দিকে তাকিয়ে বললাম, প্লিজ একবার রাজি হয়ে যাও। রবি খুব অসহায়ের মতো আমার দিকে চেয়ে আছে। শাশুড়ি মায়ের শারীরিক অবস্থা সত্যি খুব খারাপ, কারণ উনি খাবার সহ ওষুধ খাওয়াও ছেড়ে দিয়েছেন। আজ যদি ওনার নিজের মেয়ে থাকতো আমার পজিশনে, তবে কি উনি এমনটা করতে পারতেন? আমি রবির পায়ে পড়ে হাউমাউ করে কাঁদতে শুরু করলাম। রবি আমাকে টেনে দাঁড় করিয়ে বলল, এই পাগলি, নিজের কথা ভেবেছ একটিবার? যে নারী সন্তান জন্মদানের ক্ষমতা রাখে না তার বোধহয় নিজের কথা ভাবা উচিত নয়। আমি নিজেকে সামলে নিয়ে বললাম, ভেবেছি তো। আমি জানি তুমি সারাটা জীবন আমাকে ভালোবাসবে। আর তোমার সন্তানকে বুকে নিয়ে আমি মাতৃসুখ অনুভব করব। আমার কথা শুনে রবি কাঁদতে শুরু করলো। মনে মনে বললাম, আমি জানি তুমি সারা জীবন আমাকে ভালোবাসতে পারবে না। আমি এই পরিবারের ছাই ফেলা ভাঙা কুলা হয়ে যাব। অবশেষে রবির তার খালাতো বোন ভূমিকে বিয়ে করতে রাজি হলো। রবির এই সব নানান ভাবনায় আমার রাত শেষ হলো। ভোর হয়ে গেছে। ছাদে গেলাম প্রকৃতির সাথে আলিঙ্গন করতে। কিন্তু আকাশ বাতাস প্রকৃতির সব কিছুকে ধূসর মনে হলো। তাই চলে এলাম। নাস্তা রেডি করলাম। এতটা বছর ধরে এই সংসারে সব কাজ আমি করছি, অথচ আজ নিজেকে বাড়ির বুয়া মনে হচ্ছে। কি আজব মানুষের অনুভূতি! স্বামী থাকলে কাজ করাকে সংসারের কাজ মনে হয়, আর স্বামীবিহীন কাজগুলো দাসী বানিয়ে দেয়। অথচ এই সংসারটার জন্য আমি উচ্চ শিক্ষিতা হওয়ার সত্ত্বেও কোনো চাকরি করিনি, আর সেই সংসারে আজ আমি গ্র্যাজুয়েট দাসী। আমি টেবিলে খাবার রেডি করতেই নতুন বউ রুম থেকে বেরিয়ে এলো। ভূমির চোখে মুখে লাজুক লাজুক হাসি ছড়িয়ে আছে। সেটাই তো স্বাভাবিক, কারণ বাসর রাত একজন নারীর জীবনের শতজনমের শ্রেষ্ঠ রাত। একটা রাত একই বাড়িতে দুটো নারী দুইভাবে পোহালো। আমি রবির জন্য অপেক্ষা করছি, সে কখন বাহিরে আসবে। সারাটা রাত তাকে দেখিনি। সারা রাত কি অনেক দীর্ঘ সময়? আমার কাছে তো 1 যুগ মনে হয়েছে। রবি আধা ঘন্টা পরে বেরিয়ে এলো। আমার চোখের সাথে সে চোখ মেলাতে পারছে না, কিন্তু আমি অপলক তার দিকে চেয়ে আছি। আমি খাবার বেড়ে দিতে যেতেই ভূমি আমার হাত থেকে খাবারের বাটি নিয়ে বলল, আমি দিচ্ছি। আমি ওখান থেকে সরে আসতে রবি বলল, নয়না, খাবার বেড়ে দাও। রবির কথা শুনে আমার চোখে জল চলে এলো। মরার চোখে যে কি হয়েছে, কারণে অকারণে শ্রাবণ ঝরে। আমি মাথা নিচু করে রবিকে খাবার বেড়ে দিচ্ছি। হঠাৎ টপ টপ করে কয়েক ফোঁটা অশ্রু রবির হাতে পড়তেই রবি চমকে উঠে আমার দিকে তাকালো। আমি চোখ মুছে রুমে চলে গেলাম। কি করে আমার রাত দিন কাটবে? রবি, কিভাবে আমি বেঁচে থাকবো তোমাকে ছাড়া? এত বড় জীবনটা কবে ফুরাবে? রবি নাস্তা না করে আমার রুমে এলো। আমি নিজেকে সামলে নিয়ে স্বাভাবিকভাবেই বললাম, উঠে এলে কেন? যাও নাস্তা করে নাও। রবি কোনো উত্তর না দিয়ে চুপচাপ দাঁড়িয়ে থাকলো। আমার মনে পড়ে গেল আমার বিয়ের পরের দিনের কথা। রবি নাস্তার প্লেটটা রুমে এনে বলেছিল, এই যে দেখো নাস্তার প্লেট। কি ভেবেছো তোমার জন্য এনেছি? না, এখন থেকে তুমি আমাকে রোজ খাইয়ে দিবে।
নতুন বিয়ে হয়েছে, কি লজ্জার কথা। তবুও সেদিন রবি জোর করে আমাকে খাইয়ে দিতে বাধ্য করেছিল। এছাড়া এই ৮ বছরে অসংখ্যবার আমি তাকে খাইয়ে দিয়েছি। আমাদের মধ্যে সব ছিল, ভালোবাসা, মায়া, শ্রদ্ধা, বিশ্বাস। শুধু একটা সন্তানই ছিল না। একটা শূন্যতা এতগুলো পূর্ণতাকে ভুল প্রমাণ করে দিয়েছে। এত স্মৃতি আমি কোথায় লুকিয়ে রাখবো আল্লাহ? কোথায় বা নিজেকে লুকাবো? রাতে একটুও যে তুমি ঘুমাওনি সেটা তোমার চোখ বলে দিচ্ছে নয়না। তুমিও তো ঘুমাওনি, তাই না? আমার কথা শুনে রবি অপরাধীর মতো মাথা নিচু করে দাঁড়িয়ে রইল। এই কথাটা বোধহয় আমার বলা উচিত হয়নি। নিজে তো কষ্ট পাচ্ছি, আর সারাটা জীবন এই কষ্ট বয়ে বেড়াবো। তাই বলে নিজের মানুষটাকেও কষ্ট দেব না, এটা অনাচার হবে। মানুষটার চোখ দুটো জলে ভরে গেছে। আমি নিজেকে স্বাভাবিক করে বললাম, আজকেও কি তোমাকে খাইয়ে দিতে হবে? আমার কথা শুনে রবি আমাকে জড়িয়ে ধরে আকুতি ভরে কাঁদতে শুরু করলো। আমিও আর নিজেকে সামলে নিতে পারলাম না। রবির বুকে মুখ গুজে আর্তনাদ করে কাঁদলাম। জানি এরপর হয়তো আর কখনোই তার বুকে মুখ গোজার ভাগ্য আমার হবে না। স্বামীর ভাগ দেইনি আমি। আমার স্বামী পুরোটাই অন্যের হয়ে গেছে। বিয়ের ১ মাস পর রবির নতুন বউ কনসিভ করলো। সারা বাড়িতে খুশির হাওয়া বইছে। রবির মুখের দিকে তাকিয়ে বুঝলাম যে ৮ বছর ধরে এই খুশিটাকে সে আড়ালে লুকিয়ে রেখেছিল। আমি অভাগিনী বলেই এতটা বছর এই খুশিটাকে বাহিরে আনতে পারিনি। হয়তো সেটা অনেক কষ্টে চেপে রেখেছিল, যা আমাকে কখনো টের পেতে দেয়নি। আজকাল সবাই নতুন বউ ভূমিকে নিয়ে খুব ব্যস্ত। আমার চোখের সামনে আমার ভালোবাসার মানুষটিও একটু করে বদলে গেল। রবিও নিজের গর্ভবতী বউয়ের যত্নের ত্রুটি রাখে না। টাইম মতো খাবার খাওয়ানো, ওষুধ খাওয়ানো, সবকিছু সে খেয়াল রাখে। আমার কথা ভাবার মতো কেউ নেই। এ বাড়িতে আমি খেলাম কি খেলাম না তার খোঁজ কেউ রাখে না। বরং ভূমির যত্নে ত্রুটি হলে রবির কাছে আমাকে জবাবদিহিতা করতে হয়। শাশুড়ি মা ভূমির ঘরে আমাকে যেতে দেন না। আমি যদি ভূমির গর্ভের সন্তানের কোনো ক্ষতি করে ফেলি সেই ভেবে। আরে, যার ভেতরে মা হবার এত আকাঙ্ক্ষা, সে কি করে পারবে কোনো অনাগত শিশুর ক্ষতি করতে? সতীনরা বোধহয় এমন নিম্ন শ্রেণীর কাজ করতেই পারে। আমি এ বাড়ির পার্মানেন্ট বুয়া হয়ে গেলাম। দিন-রাত পরিবারের সবার খেয়াল রাখাটা বোধহয় আমার কাজ নয়। কিন্তু স্বামীবিহীন এই সংসারে আমার অবস্থান কোথায় সেটা কি কেউ বলতে পারবে? আমার বাবা বহুবার এসেছেন আমাকে নিতে, কিন্তু আমি যাইনি। কিছু না হোক, রোজ তো রবিকে দেখতে পাই। এইটুকু বা কম কিসের? কিন্তু এ বাড়ির কেউ এতটুকু আমাকে দিতে চায় না। রবির ছেলে অবিকল রবির মতো দেখতে হয়েছে আমার স্বামী, সন্তান, অথচ ওই সন্তানের মা আমি নই। এমনকি ওই বাচ্চাটাকে আমার কোলে নেওয়ারও কোনো অধিকার নেই। আমি বন্ধ্যা, তাই কল্যাণ অকল্যাণ বলেও তো কিছু কথা থাকে। আজকাল সে কল্যাণ অকল্যাণ মানা, সেটা দেখে অবশ্য আমি অবাক হই না। কারণ নিজের সন্তানের প্রতি এমন দুর্বলতা প্রতিটি বাবারই থাকে। রোজ নিজের এই অবহেলিত রূপ দেখেও আমি মাটি আঁকড়ে এই বাড়িতে পড়ে আছি। কিন্তু বাচ্চাটার অসুখ করলেই ভূমি বলে আমার মতো বাজা নারীর দৃষ্টি থেকেই নাকি বাচ্চা অসুস্থ হয়। আল্লাহ, আর কত লাঞ্ছনা আমার কপালে লিখে রেখেছ। নিজের স্বামীকে ভালোবাসার দায়ে এর চেয়ে যদি আমার ফাঁসি হতো, তবুও হয়তো সম্মান নিয়ে মরতে পারতাম। ভূমির কথা রবিও বিশ্বাস করতে শুরু করেছে। একদিন রবি আমার রুমে এসে বলল, নয়না, আমি একটা বাসা দেখছি, তুমি গোছগাছ করে নাও। এখান থেকে তুমি ওখানেই থাকবে। কেন রবি? রোজ অফিস থেকে ফিরে এরকম অশান্তি আর ভালো লাগে না। আচ্ছা, ঠিক আছে। কথাটা বলে রবি চলে যাচ্ছিল। আজকাল রবি আমার রুমে আসাই ভুলে গেছে। আমি তাকে পেছন থেকে ডেকে বললাম, সেই নতুন বাসাতে মাঝে মাঝে তুমি যাবে তো? সে দীর্ঘ একটা নিঃশ্বাস ছেড়ে বলল, যাব। তোমার খরচাদি দিতে যেতেই তো হবে। ১ বছর ধরে আমি এই নতুন বাসাতে একা থাকি না। একটা পথশিশুকে নিজের কাছে রেখেছি। তার নাম রেখেছি আঁখি। ৫ বছরের আঁখি রাস্তায় ভিক্ষা করত। একদিন তার সাথে আমার দেখা হয় রাস্তায়। ভিক্ষা চাইছিল। সে জানেই না তার বাবা-মাকে। এমনকি তার নিজের নামটাও ছিল না। কত বছর ধরে সে পথে ভিক্ষা করত সেটাও জানত না। আমি একটা বেসরকারি স্কুলের শিক্ষিকার চাকরি করছি। আঁখিকে স্কুলে ভর্তি করিয়েছি। আঁখি আমাকে মা বলে ডাকে।
রবি মাসে ১ বার কি ২ বার আসে, কিন্তু ১০-১৫ মিনিটের বেশি থাকে না। আমি আর রবির থেকে কোনো টাকাই নেই না। আমাদের মা-মেয়ের সংসার আমার অল্প রোজগারে বেশ চলে যায়। রবির টাকার দরকার আমার কোনো কালেই ছিল না। চেয়েছিলাম রবিকেই। এই রবিই আমাকে ভুলে যায়নি। বাস্তবা রবির মন থেকে নয়নাকে মুছে দিয়েছে। আর বাস্তবতায় হয়তো একজন বন্ধ্যা নারীকে আখির মা বানিয়ে দিয়েছে। সমাপ্ত।